বাংলা শ্রেষ্ঠ সন্তানেরা প্রফেসর ফিরোজা বেগম, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। 1953 সালের 2রা ফেব্রুয়ারি এক অভাব অনটনের সংসারে হামিদুর রহমানের জন্ম হয়। 1947 সালে পাক ভারত বিভাগের আগে হামিদুর রহমানের পিতামাতা পশ্চিম বাংলায় বাস করতেন। হামিদুরের পিতার নাম ছিল আক্কাস আলী, মায়ের নাম কায়সুন্নেসা। 1947-এর দেশভাগের পর বাবা মা তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। তারপর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোর্দা খালিশপুর গ্রামে বসবাস আরম্ভ করেন। এখানেই হামিদুর রহমানের জন্ম হয়। হামিদুরের পিতা আক্কাস আলীর পৈতৃক ভিটা পড়ে যায় ভারতে। পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার চাপড়া থানার ভুমুরিয়া গ্রাম থেকে অনেক স্বপ্ন ও আশা নিয়ে আক্কাস আলী স্বাধীন দেশ পাকিস্তানে আসেন। সচ্ছল সমৃদ্ধ জীবনের স্বপ্ন ছিল বাস্তুহারা আক্কাস আলীর চোখে, কিন্তু কঠোর বাস্তবতা তার স্বপ্নকে অচিরেই ধূলিসাৎ করে দেয়। সহায় সম্বলহীন আক্কাস আলী পরে ভিটার আশ্রয় নিয়ে কঠিন জীবন সংগ্রামে অবতীর্ণ হন। কঠোর সংগ্রাম আর দুঃখ কষ্টের জীবনে হামিদুর রহমানের জন্ম পিতামাতার মনে নতুন স্বপ্ন জাগিয়ে তোলে। পুত্র বড় হয়ে মজুর পিতাকে তার কাজে সাহায্য করবে, সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনবে। ছোটবেলা থেকে হামিদুর রহমান পিতার কাজে সাহায্য করতেন। চরম দারিদ্র্য ও বঞ্চনার মাঝেও সততার সাথে বড় হতে থাকেন হামিদুর রহমান। খালিশপুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও অভাবের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া তার জন্য অসম্ভব হয়ে পড়ে। সংসার জনসংখ্যা বাড়ার সাথে সাথে বেড়ে গেলে চাহিদা ও অভাব। আর এক ভাইয়ের সাথে তা নিয়ে পিতার সাথে অন্যের বাড়িতে মজুর খেটে সংসারের চাহিদা মেটাতে থাকে তাকে। উদ্বাস্তু দুঃখী পরিবারের বড় সন্তান লেখাপড়া শিখে বড় হবার স্বপ্ন দেখেন। অন্যের বাড়িতে মজুর খেটে নৈশ স্কুলে ভর্তি হয়ে নিজের পড়াশোনা চালাতে থাকেন। সামরিক স্বৈরশাসক আইয়ুবের দুঃশাসনের যখন পূর্ব বাংলা বিক্ষুব্ধ, যুবক হামিদুর রহমান অনুভব করেন দেশের প্রতি গভীর মমতা। হামিদুর রহমান তার বন্ধুদের সাথে আলাপ আলোচনা করে সেনাবাহিনীতে যোগ দেবার সিদ্ধান্ত নেন। দেশমাতার জন্য জীবন উৎসর্গ করার সর্বশ্রেষ্ঠ উপায় হলো সততার সাথে সৈনিকের দায়িত্ব পালন করা। দেশপ্রেমে উদ্বুদ্ধ হামিদুর রহমান দেশ সেবার মহান ব্রত নিয়ে 1971 সালে 2রা ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে ভর্তি হন। প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণের পর হামিদুর রহমান চলে যান চট্টগ্রামের বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে। 1971 সালের 7ই মার্চ শেখ মুজিব ঐতিহাসিক রমনা রেসকোর্স ময়দানে স্বাধীনতা সংগ্রামে উদাত্ত আহ্বান জানিয়ে দেন। বাঙালি জাতিকে চিরতরে নিশ্চিহ্ন করার লক্ষ্যে ক্ষমতা কুক্ষিগতকারী পাক সরকার হিংস্র হায়না সৈনিকদের লেলিয়ে দেয়। 1971 সালের 25শে মার্চ অপারেশন মার্চলাইট নামে অতর্কিত বাঙালি নিধন অভিযান শুরু করে বর্বর পাক বাহিনী। চট্টগ্রামের প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেখানকার আরও কয়েকটি ইউনিট সহ একযোগে 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। তারা মুক্তিযোদ্ধাদের সাথে একত্রতা ঘোষণা করে। হামিদুর রহমান এই সময় ছুটিতে ছিলেন। মায়ের সাথে শেষ দেখা করে 25শে মার্চ রাতে তিনি ঘর ছেড়ে পথে বেরিয়ে পড়ে। যুদ্ধ করার জন্য তিনি যশোর থেকে চলে আসেন সিলেটের সীমান্ত এলাকায় শ্রীমঙ্গলের জেলার 10 মাইল দক্ষিণ পূর্ব ধলই বর্ডার অঞ্চলে। এ সময় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বাঙালি সৈনিকদের প্রধান লক্ষ্য ছিল পাক দখলদার বাহিনী ক্যাবল থেকে ধলই বর্ডার মুক্ত করা। এই গুরুত্ব দায়িত্ব অর্পণ করা হলো প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সি কোম্পানির ওপর। এটি ছিল স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের জেড কোর্সের একটি বিশেষ ইউনিট। আর এই ইউনিটের একজন অন্যতম সদস্য সৈনিক ছিলেন হামিদুর রহমান। ধলই সীমান্ত আক্রমণ অভিযানের দায়িত্ব অর্পিত ছিল ক্যাপ্টেন আব্দুল কাইম চৌধুরীর উপর। 28 অক্টোবর 1971 ভোররাতে ধলই বর্ডার আউটপোস্ট আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযাত্রী দল 27 অক্টোবর রাতে যাত্রা শুরু করে। চারিদিকে ঘন কুয়াশা আর পাহাড়ি অন্ধকার, সামান্য দূরে জিনিসও দেখা যায় না। পরিস্থিতি সম্পূর্ণ প্রতিকূল। ভোর হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। অধিনায়ক ক্যাপ্টেন কাইয়ুম আক্রমণের সুবিধার জন্য 2 প্লাটুন সৈনিক সহ অগ্রসর রইলেন। তার পেছনে অনুসরণ করার জন্য আরেকটি কোম্পানি তৈরি করা হলো। ধীরে ধীরে অন্ধকার দূর হয়ে যাচ্ছে। ক্যাপ্টেনের নির্দেশে হাবিলদার মকবুল একটি গাছে উঠে শত্রু সৈন্যদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে নেন। পর্যবেক্ষণ শেষ করে মকবুল গাছ থেকে নেমে আসার সাথে সাথে পাকি বাহিনী মুক্তিযোদ্ধাদের অবস্থানের উপর সহসা প্রচণ্ড গতিতে আক্রমণ শুরু করে। পাকিস্তানিদের আক্রমণ হবার আগেই মুক্তিযোদ্ধারা আক্রান্ত হয়ে পড়ে। অতর্কিত আক্রমণে হতচকিত বাঙালি সৈন্যরা মুহূর্তে পাল্টা আক্রমণের জন্য তৈরি হয়। এই জটিল পরিস্থিতিতে ক্যাপ্টেন কাইয়ুম বেতার মারফত গোলন্দাজ বাহিনীর সাথে সাহায্য চাইলেন। তিনি আবেদন জানিয়ে বার্তা পাঠান যে তারা শত্রু সেনা দ্বারা ভারী গোলাবর্ষণ শুরু করে
করে। এতে পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের অগ্রবর্তী অবস্থানের দিক দিয়ে আক্রমণ শিথিল করবে, কৌশল পরিবর্তন করবে। এই সুযোগ মুক্তিযোদ্ধারা সর্বশক্তি নিয়োগ করে শত্রুদের আক্রমণ করতে পারবে, তাদের জন্য বিজয় অর্জন সহজ হবে। হলেও তাই, বর্বর পাক বাহিনী অতর্কিত পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। এ সময় মুক্তিযোদ্ধাদের সমর ও গোলন্দাজ বাহিনীর সম্মিলিত গোলাবর্ষণে শত্রু ঘাঁটির এক অংশ আগুনে ধরে যায়। পাক বাহিনী গুলিবর্ষণ বন্ধ করে আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ে। এ পর্যায়ে মুক্তিযোদ্ধা ৭ নং প্লাটুন ডানে এবং ৮ নং প্লাটুন বাঁয়ে এবং ৯ নং প্লাটুন পেছনে রেখে সামনে এগিয়ে যাচ্ছিল। শত্রুদের গুলিবর্ষণ বন্ধ হওয়ার সাথে সাথে অধিনায়কের নির্দেশে শত্রু ঘাঁটির উপর চূড়ান্ত আক্রমণ শুরু হলো। শত্রুরাও সুবিধাজনক স্থানে অবস্থান নিয়ে পাল্টা আক্রমণ শুরু করলো। একসময় বন্দুকযুদ্ধে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হলো। তবুও মুক্তি সেনার দল সীমান্ত ঘাঁটি দখলে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে দৃঢ় পদে এগিয়ে চলল। দুঃসাহসী বীর সৈন্যরা প্রচণ্ড বিক্রমে যুদ্ধ করতে করতে সামনে এগিয়ে যায়। তাদের লক্ষ্য যেন কোনো উপায়ে যে কোনো মূল্য ধলাই দখল করা। হঠাৎ মাটির নিচে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে মুক্তিযোদ্ধাদের কয়েকজন নিহত এবং কয়েকজন আহত হয়। যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে মেজর জিয়ার নির্দেশ আসে, কোনো ক্ষয়ক্ষতির কথা, আহত নিহতের কথা চিন্তা ছেড়ে দিয়ে শুধু একটা কথাই ভাবতে হবে, তা হলো যুদ্ধে জয়ী হতে হবে, সীমান্ত ঘাঁটি দখল করতে হবে। মুক্তিবাহিনী সামনে এগিয়ে চলছে, যুদ্ধের তীব্রতা চূড়ান্তে পৌঁছে গেছে। উভয় পক্ষ নিজ নিজ অবস্থান অবিচল অনড়। মুক্তিযোদ্ধাদের সীমান্তের কাছাকাছি এসেও একটি এলএমজির কারণে পাক সেনাদের পতন ঘটাতে পারছে না। পাক সেনার এলএমজি থেকে তীব্র আগুনের গোলার মতো বুলেট বেরিয়ে আসছে। এখন মুক্তিযোদ্ধাদের প্রধান কাজ হলো যে কোনো প্রকারে হোক এই এলএমজি ধ্বংস করা। শত্রুর মেশিনগান পোস্টটি নিষ্ক্রিয় করতে না পারায় মুক্তিযোদ্ধারা তাদের মেশিনগান ঠিকভাবে চালাতে পারছে না। এ সময় অধিনায়ক কাইয়ুম সহযোদ্ধা হামিদুর রহমানকে শত্রুর মেশিনগানটি নিষ্ক্রিয় করার জন্য নির্দেশ দিলেন। বাঙালি জাতির দুর্জয় চেতনার অত্যন্ত সৈনিক হামিদুর রহমান যেন কোনো দায়িত্ব পালনের জন্য প্রস্তুত ছিলেন। তার কণ্ঠে যেন শোভিত হবে বিজয়ের গৌরব মাল্য। তেজদীপ্ত নবীন সৈনিক হামিদুর রহমান মৃত্যুভয়কে তুচ্ছ করে অধিনায়কের নির্দেশ পালনে এগিয়ে গেলেন। কঠিন মাটির উপর বুক ভর দিয়ে স্ক্রল করে এগিয়ে যাওয়ার সময় হাত পা দারুণভাবে জড়িয়ে যেতে থাকে। হামিদুর রহমান তার সৈনিক জীবনের সর্বোচ্চ যোগ্যতা প্রমাণের শ্রেষ্ঠতম সুযোগ ও দায়িত্ব পালনের জন্য সব কিছুকে উপেক্ষা করে অত্যন্ত দক্ষতার সাথে স্ক্রলিং করে বুকে হেঁটে শত্রুর চোখকে ফাঁকি দিয়ে মেশিনগানের পোস্টের কাছে পৌঁছে গেলেন। রুদ্ধশ্বাসে ক্যাপ্টেন ও সহযোদ্ধারা তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছেন। তার সাফল্যের উপরই নির্ভর করছে ধলয় যুদ্ধের পরিণতি। বুকের নিচে কঠিন মাটি, সামনে পিছে ডানে বাঁয়ে মাথার পিছনে উভয় পক্ষের আগ্নেয়াস্ত্র অগ্নিবর্ষণ চলছে। হামিদুর রহমান এরই মাঝে এলএমজির পোস্টের একেবারে কাছাকাছি এসে উপস্থিত হয়ে অতর্কিত ঝাঁপিয়ে পড়লেন এলএমজি চালিত শত্রু সৈন্যের ওপর। দুজন শত্রু সেনাকে তিনি একাই ঘায়েল করলেন। শত্রুর মেশিনগান থেকে গুলিবর্ষণের শক্তিশালী বাধাটি দূর হয়ে গেল। এই সুযোগে মুক্তিযোদ্ধারা অনায়াসে দখল করে নিল পাক সেনাদের অবস্থান। আউটপোস্ট অর্জিত হলো মুক্তিযোদ্ধাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্য। ধলই চলে এলো মুক্তিযোদ্ধাদের দখলে। মেশিনগান পোস্টটির কাছে ছুটে গেলেন বিজয়ী মুক্তিযোদ্ধারা। এক বিশাল বিজয়ের পর তারা জানলেন বিজয়ের মুকুট ছিনিয়ে আনা মহাবীর সৈনিক হামিদুর রহমান শহীদ হয়েছেন। দুজন পাক সেনাকে খতম করে তিনি নিজেও লাশ হয়ে পড়ে আছেন এলএমজি পোস্টের কাছে। এই বিশাল বিজয়ের মধ্যমণি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান। হামিদুর রহমান চোখে চোখে দেখে যেতে না পারলেও বুঝতে পেরেছিলেন মুক্তি সেনাদের বিজয়ের শক্তিশালী অন্তরায় মেশিনগান পোস্টটি তিনি নিষ্ক্রিয় করে দিচ্ছেন। বিজয়ী মুক্তিযোদ্ধারা চোখের জলে সিক্ত হয়ে তাদের মহান সহযোদ্ধা হামিদুর রহমানের লাশ নিকটস্থ আমবাসা গ্রামে সমাহিত করেন। বাংলার চূড়ান্ত স্বাধীনতা অর্জনের দুর্দান্ত যোদ্ধা মৃত্যুঞ্জয়ী সৈনিক হামিদুর রহমানকে সংগ্রামের সর্বোচ্চ সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়। বাংলার মানুষ স্বাধীন ভূখণ্ডে বুক ভরে নিঃশ্বাস নেবে। বাংলার রাখাল, জেলে এবং সাধারণ মানুষেরা নিরাপদ আশ্রয়ে দুমুঠো খেয়ে পড়ে শান্তির জীবন কাটাবে। হামিদুর রহমানের দু চোখে এই স্বপ্নই জড়িয়েছিল শেষ মুহূর্ত পর্যন্ত। কায়কুন্নেসা এবং আক্কাস আলীর আদরের হামিদ দেশমাতৃকার মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। উজ্জ্বল করেছে পিতামাতার মুখ। কোটি বাঙালির অন্তরে হামিদের সাথে তার মহান পিতামাতার স্থানও শ্রদ্ধার আসন অলঙ্কৃত হয়ে আছে। মহাকালের পাতায় হামিদ এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব, যার মহিমায় ম্লান হবার নয়, যাকে ভুলে যাবার কোনো উপায়